আমরা তৃণমূলের যেসব মানে গন্ডগোল আছে সেটার বিরুদ্ধে আমরা লড়াই করছি। সোমনাথ চট্টোপাধ্যায় তাহলে তার বিরুদ্ধে মানহানির মামলা করছেন না কেন? আমার বিরুদ্ধে যদি কেউ ভুল তথ্য দেয় আমি নিশ্চয়ই তাকে ছেড়ে দেবো। তো জগন্নাথ চট্টোপাধ্যায় এই নিয়ে তার বিরুদ্ধে কোনো মামলা করেছেন কিনা আমি জানি না। যদি করে থাকেন ভালো, যদি না করে থাকেন তাহলে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। এই 25 বছর আমি ইলেকশন লড়িনি, তাও আমরা দল বদল করি না। অনেক সময় হয়েছে আমাকে বসিয়ে রাখা হয়েছে, তাও আমরা দল বদল করি না। কারণ আমরা হচ্ছে এই পার্টির মনে করি যে আমরা জিতে নিয়ে যে দিলীপ ঘোষ যে জগন্নাথ মন্দিরে গেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সেটা হিন্দু মন্দির, একটা মানে মন্দির দিয়ে সেটা সৌধ, সেটা বিতর্ক আছে। এই যে নানান রকম মিডিয়াতে স্ক্যাম চলছে, তার ফলে হচ্ছে কি আমাদের যারা কর্মী আছে তাদের মনে একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে এবং কিছুদিন বাদে ইলেকশন, তাই ভোটারদের মনেও একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে যে ওনার মানে এই যে তদন্ত হচ্ছে এইটাকে স্বাগত করা উচিত। যে হ্যাঁ, তদন্ত হোক, আমি পরিষ্কার, সেটা প্রমাণিত হবে, তারপর আমি বুক ফুলিয়ে রাজনীতিতে থাকবো। পানের জলে এসে পরিমাটিও আসে, পানের জলের সঙ্গে এসে সেই পরিমাটি কিন্তু সেই চাষের জমিটাকে উর্বর করে। হ্যাঁ, পানের জল এসে যেমন ভাসায় তেমনি আবার পরিমাটি এসে ওই জমিটাকে উর্বর করে। তাই অনুরোধ রাখবো যে এই তদন্তটা তাড়াতাড়ি হোক এবং যতদিন তদন্ত হচ্ছে মানে তার রিপোর্ট না আসছে, যদি দোষী সাব্যস্ত হয় জগন্নাথ চট্টোপাধ্যায়, নিশ্চয়ই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। দেন আমি নির্দোষ, তাহলে তার সেই প্রপার অ্যাকশন গুলো নেওয়া উচিত। যারা তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে, যদি ভুল কুৎসা রটিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। তার কেন্দ্রীয় যে আমাদের নেতারা আছে তাদেরকেও চিঠি লিখে জানানো উচিত যে না, আমি দোষী নয়, কেলেঙ্কারি করছে, তাতে যে উনি যুক্ত নয়, হ্যাঁ, এটা বলা তো ভয়ানক ব্যাপার। কারণ আমাদের উদ্দেশ্য কি? মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করা। 35 বছরেরও বেশি সময় ধরে আপনি যুক্ত রয়েছেন, কিন্তু বর্তমানে 26-এর ইলেকশনের আগে, বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কি পরিস্থিতি রয়েছে? কারণ শ্রমিক ভট্টাচার্য একদিকে যেমন রাজ্য সভাপতির পদে বসেছেন, অপরদিকে জগন্নাথ চট্টোপাধ্যায়, যিনি বিজেপির একটা বড় বঙ্গ বিজেপির বড় একটা পদে রয়েছেন এবং বারবার তিনি সমাজ মাধ্যমে মুখ খোলেন, দলের বিভিন্ন মানে ঘটনা নিয়ে দলের হয়ে তিনি কথা বলেন, কিন্তু দেখা যাচ্ছে তার বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির এত বড় একটা অভিযোগ রয়েছে, কিন্তু তিনি সেই প্রসঙ্গে কোন রকম ভাবে দল বলছে না, তিনিও মুখ খুলতে চাইছেন না। দেখুন, ওর বিরুদ্ধে যে অভিযোগটা আছে সেটা আমি মিডিয়ার মাধ্যমে দেখতে পাই, কারণ আমি তো ওর ফাইন্যান্স রাখি না, তো সুতরাং আমি বলতে পারবো না ওর কি কেলেঙ্কারি আছে। তো যেটা দেখতে পাচ্ছি টিভির পর্দায় দেখতে পাচ্ছি বা আরো মিডিয়ার থ্রু দিয়ে দেখতে পাচ্ছি। আজকে একটা প্রেস কনফারেন্স হচ্ছে। তো আমার কথা হলো যে এত বড় একটা যদি ওর বিরুদ্ধে অভিযোগ থেকে থাকে, তাহলে আজকের প্রেস কনফারেন্সে কোনো সাংবাদিক তাকে এটা নিয়ে প্রশ্ন করুন। আপনারা আমার কাছে এসে প্রশ্ন করছেন ওর সম্বন্ধে, কিন্তু যার সম্বন্ধে অভিযোগ, তো তাকে তো ডাইরেক্ট প্রশ্ন করা উচিত যে আজকে যদি রাষ্ট্রপতি ভবন থেকে কোনো চিঠি এসে থাকে, প্রথম কথা হচ্ছে রাষ্ট্রপতি ভবন থেকে চিঠি এসেছে কি না এসেছে তার ডকুমেন্ট আমার কাছে। তো রাষ্ট্রপতি ভবন যদি চিঠি দেয় তার দেওয়া উচিত হোম মিনিস্ট্রিকে বা মিনিস্ট্রিকে, বা সে আমাদের পার্টির যে প্রেসিডেন্ট আছে সেন্ট্রালে তাকে দেবে। বাংলার চিফ সেক্রেটারিকে চিঠি দেবে, এরকম যদি ঘটনা ঘটে থাকে এটা বিরল ঘটনা। তো এরকম যদি সত্যি ঘটনা হয়ে থাকে তাহলে চিফ সেক্রেটারি সেই চিঠি পাওয়ার পর চুপ কেন? তাহলে তো তার তদন্ত করা উচিত, কারণ রাষ্ট্রপতি ভবনের নির্দেশ। তো সেটা সম্বন্ধে তো মিডিয়াকে কি এই গভর্নমেন্ট কোনো কিছু বলেছে যে এরকম একটা নির্দেশ এসছে, আপনারা কি তাদের প্রশ্ন করেছেন যে হ্যাঁ আপনাদের কাছে কি এরকম কোনো ফিডব্যাক আছে যে তার সম্বন্ধে এরকম কোনো চিঠি এসছে, আমরা তদন্তে নেমেছি বা তদন্ত করা? এরকম কিছু শুনিনি। কুণাল ঘোষ সবকিছুতেই বলে থাকেন, তাহলে এইটার ব্যাপারে উনি চুপ কেন? এটা একটা আমাদের মনে বিরাট একটা প্রশ্ন, কোয়েশ্চেন মার্ক দাঁড় করে দিয়েছে। দেখুন, আমরা তৃণমূলের যেসব মানে গন্ডগোল আছে সেটার বিরুদ্ধে আমরা লড়াই করছি। আজকে প্রচুর স্ক্যাম তৃণমূলে, তাদের যে পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে, বালু ওদের
বালু জেলে আছে, হ্যাঁ, তো এরকম যারা জেলে আছে তারা সব স্ক্যামে যুক্ত। তাই এই ধরনের স্ক্যাম যদি আমাদের দলের কারো হয় তাহলে তো আমাদের বলারই মুখ থাকবে না। সুতরাং আমি চাইব যে আদবানি যে নামেও এরকম একটা ভুল তথ্য বেরিয়ে এসেছিল যে উনি একটা কেলেঙ্কারিতে যুক্ত আছে, তো তখন আমরা কি দেখেছি যে আদবানি জি নিজেই বলেছিলেন আমি সব পদ থেকে সরে যাচ্ছি, যতদিন না আমি প্রমাণিত হবে যে আমার কোনো দোষ নেই ততদিন আমি আর ফিরবো না। তো যখন তদন্ত হয়ে উনি পরিষ্কার প্রমাণ হয়েছে তখন উনি ফিরে এসেছে। তা আমি অনুরোধ রাখবো যে এই তদন্তটা তাড়াতাড়ি হোক এবং যতদিন তদন্ত হচ্ছে তার রিপোর্ট না আসছে, যদি দোষী সাব্যস্ত হয় জগন্নাথ চট্টোপাধ্যায় নিশ্চয়ই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত, এবং যদি দোষী সাব্যস্ত না হয় তা আমার মনে হয় সেটাই হওয়া সম্ভব, তাহলে জগন্নাথ চট্টোপাধ্যায়কে ক্লিয়ার কাট পেয়ে গেলে তখন সে ঠিক আছে। যতদিন না এই তদন্ত শেষ হচ্ছে আমি আশা করব যে জগন্নাথ চট্টোপাধ্যায় নিজে থেকে বলবেন যে যখন এরকম ধরনের একটা কেলেঙ্কারি আমার নামে বেরিয়েছে ততদিন আমি পার্টির কোনো পদ থেকে, যত পদ আছে তার থেকে নিজেকে সরিয়ে রাখবো, এবং যেদিন আমার এই তদন্ত শেষ হবে আমি পরিষ্কার প্রমাণিত হবে তখন আমি ফিরে আসবো। এই স্পোর্টসম্যান স্পিরিটটা আমি জগন্নাথের কাছে এক্সপেক্ট করি, কারণ এই যে নানান রকম মিডিয়াতে স্ক্যাম চলছে তার ফলে হচ্ছে কি আমাদের যারা কর্মী আছে তাদের মনে একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে, এবং কিছুদিন বাদে ইলেকশন, তাই ভোটারদের মনেও একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে যে তৃণমূল যা তাই কি বিজেপি। সুতরাং এটা বন্ধ হওয়া দরকার, এবং বন্ধ হওয়ার জন্য ইমিডিয়েটলি তদন্ত হওয়া দরকার। যে তদন্ত করে সে পার্টির, আগেও শুনেছি যে ব্যক্তি এই চিঠিটা প্রথম দিয়েছিল সে তার নাম দিয়ে দিয়েছিল, এবং সে পার্টির আমাদের সেন্ট্রালে যারা যারা লিডার আছে, সে জেপি নাড্ডা থেকে শুরু করে সব যারা সেন্ট্রাল লিডার আছে আমাদের অবজারভার সবাইকে চিঠি দিয়েছিল। তো তার কোনো তদন্ত হয়েছে কি হয়নি তার রিপোর্ট আমার কাছে নেই, আমি জানি না। তো সেটা যদি সে নাম দিয়ে থাকে, সেটা যদি ভুল তথ্য দিয়ে থাকে, তাহলে জগন্নাথ চট্টোপাধ্যায় তাহলে তার বিরুদ্ধে মানহানির মামলা করছেন না কেন? আমার বিরুদ্ধে যদি কেউ ভুল তথ্য দেয় আমি নিশ্চয়ই তাকে ছেড়ে দেবো না। তো জগন্নাথ চট্টোপাধ্যায় এই নিয়ে তার বিরুদ্ধে কোনো মামলা করেছেন কিনা আমি জানি না, যদি করে থাকেন ভালো, যদি না করে থাকেন তাহলে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। তো সেই জন্য আজকে জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যেটা শোনা যাচ্ছে যে রাষ্ট্রপতি ভবন থেকে চিঠি এসছে, সেই চিঠি আবার নাকি ফাইন্যান্স ডিপার্টমেন্টেও গেছে সেন্ট্রালে। তো এটা যদি হয়ে থাকে এটা খুবই গুরুতর অভিযোগ। তো সেইটা রেজাল্ট যে জগন্নাথ চট্টোপাধ্যায় দোষী কি নির্দোষ সেটা প্রমাণ হওয়া দরকার। আর যতদিন না এটা হচ্ছে আমার মনে হয়, আমি অনুরোধ রাখবো জগন্নাথ চট্টোপাধ্যায়কে যে ও যেন সব পোস্ট থেকে সরে দাঁড়ায়, তাতে বোঝা যাবে যে ওর স্পোর্টসম্যান স্পিরিট আছে এবং সে এই তদন্তের সম্মুখীন হতে চাইছে। সেটা হলে আজকে কর্মীদের কাছে তার ইজ্জত বাড়বে এবং দলেরও ছবি ভালো হবে। কিন্তু দাদা, দলের অভ্যন্তরীণ ব্যাপার, দলের টাকা মারার একটা অভিযোগ উঠছে জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। সেখানে দলের যারা কর্মীরা রয়েছেন, বঙ্গ বিজেপি যে নেতৃত্ব, যাদের দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ দেখার জন্য, তারা কি এই বিষয়ে কিছুই জানেন না? এই জিনিসটা আপনি মানতে পারবেন না? এটাই তো বলছি, এটাই তো প্রশ্ন থেকে যাচ্ছে যে চিঠিটা সামনে এসছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে সব আমাদের কেন্দ্রীয় নেতাদের চিঠিটা দেয়া হয়েছে। তো তারা কি কোনো তদন্ত করেছে বা করেনি এরকম কোনো রিপোর্ট কিন্তু সংবাদ মাধ্যম বা মিডিয়াতে আসে। তো সেইটা যদি এসে যায়, আজকে চুরিটা কিন্তু গভর্নমেন্টের টাকা বা পাবলিকের টাকা হয়নি, যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে পার্টিরই টাকা আত্মসাৎ করা হয়েছে। তো সেইটার তো প্রমাণ থাকবে। আপনার কানে কি খবর এসেছিল? আপনি দীর্ঘদিন ধরে এত দায়িত্বে রয়েছেন। দেখুন, আত্মসাতের খবর তো সেরকম উড়ো খবর, যদি আমার কাউকে পছন্দ না হয় আমি তার বিরুদ্ধে বলবো, এ ধরনের কথা চালাচালি চলেই থাকে। কিন্তু যখন সে ডকুমেন্ট দিয়ে, একজন লোক ডকুমেন্ট দিয়ে এবং সেখানে রেজিস্টার যেটা হয়েছে তার নাম্বার দিয়ে ডিটেলস যখন দিয়েছে, তখন সেটা তদন্ত করা খুবই সোজা। আমি সেইগুলোর ছানবিন করলে আমার বেরিয়ে যাবে ওটা সত্যি বা ওটা সত্যি নয়। আপনি ব্যক্তিগতভাবে জানতে চেষ্টা করেছেন যে এই যে দলের মধ্যে জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এত অভিযোগ রয়েছে সেটা কতটা সত্য,
কারণ তিনি তো কোনো রকম ভাবে মুখ খুলছেন না, নিজের স্টেটমেন্ট রাখছে না এই বিষয়ে। দেখুন, এটাই হচ্ছে কথা, যেটা আমি আপনাকে প্রথমেই বললাম, যে এটা জগন্নাথ চট্টোপাধ্যায়কে আপনাদের প্রশ্ন করা উচিত এবং তার মুখ থেকেই শোনা উচিত। তিনি যদি বলেন আমি নির্দোষ, তাহলে তার সেই প্রপার অ্যাকশন গুলো নেওয়া উচিত। যারা তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে, যদি ভুল কুৎসা রটিয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। তার কেন্দ্রীয় যে আমাদের নেতারা আছে তাদেরকেও চিঠি লিখে জানানো উচিত যে এটা আমি দোষী নয়। বা যদি রাষ্ট্রপতি ভবন থেকে চিঠি এসে থাকে, আমার এটা নিয়ে খুব সন্দেহ আছে, যদি এসে থাকে তাহলে সেখানে ওনার চ্যালেঞ্জ করা উচিত যে আপনারা কি বেসিসে এরকম চিঠি দিয়েছেন, বা দিয়েছেন কি দেননি, সেটাও তো প্রশ্ন করা উচিত এবং সেটাও তো মিডিয়ার সামনে আনা উচিত যে আমি পরিষ্কার আছে, আমি চিঠি লিখেছি, যে কি করে এরকম একটা চিঠি আসতে পারে। তো কোনো কিছুই হচ্ছে না দেখে মানুষ আরো বিভ্রান্ত। কিন্তু আপনি দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি প্লাস বঙ্গ বিজেপির সাথে যুক্ত রয়েছেন, দলের মধ্যে বেশ কিছু তৃণমূল ঘনিষ্ঠদেরও নাম উঠে আসছে এবং জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি নাকি দলের বিভিন্ন তথ্য তৃণমূলে পাচার করেছেন বা বাইরে পাচার করেছেন। দেখুন, আপনি কি দেখেছেন নিজের রাজনৈতিক ক্যারিয়ারে কি এরকম মানুষের সান্নিধ্যে এসছেন যে তারা ভেতরে ভেতরে অন্য পার্টির সাথে বা বিরোধী দলগুলির সাথে তাদের যোগাযোগ রয়েছে সরাসরি? দেখুন, আমরা তো দল বদলু নয়। আজকে 35 বছর আমি ইলেকশন লড়িনি, তাও আমরা দল বদল করি না। অনেক সময় হয়েছে আমাকে বসিয়ে রাখা হয়েছে, তাও আমরা দল বদল করি না। কারণ আমরা হচ্ছে এই পার্টির, মনে করি যে আমরা ভিতেরিয়ে, তাই আমরা কিন্তু আমাদের কেউ দেখেও না, মাটির তলায় পোতা থাকে, আমাদের কেউ খোঁজ খবর নেয় না, কিন্তু আমরা নড়ে গেলে কিন্তু বাড়ি পড়ে যাবে। তাই আমাদের চিন্তাধারায় এসব জিনিসগুলো আসে না যে আমরা আমাদের দলের কোনো ইনফরমেশন তৃণমূলে দিয়ে দেবো বা অন্য কোনো দলকে দেবো, এরকম চিন্তাধারা আমাদের আসে না। তাই এরকম যে কেউ করতে পারে সেটাও আমরা বিশ্বাস করি না। কিন্তু আজকের দিনে যা সামাজিক পরিস্থিতি, তাতে অনেক কিছু সম্ভব। আমরা এটাও দেখেছি, বেনু জলের মতো তৃণমূল থেকে নেতারা আমাদের দলে এসছে, আমাদের দলকে ভাসিয়ে দিয়ে ডুবিয়ে দিয়ে আবার তারা ফেরত চলে গেছে। তাই মানুষকে বিশ্বাস করা, সবাই কি দলকে ভাসিয়ে দিয়ে গেছে? কারণ শুভেন্দু অধিকারী তিনি তৃণমূল থেকে এসে বিরোধী দলনেতা আজকে। আমি সবাইকার কথা তো দেখুন, সবাই তো সমান নয়। হ্যাঁ, তো বানের জলে এসে পলিমাটিও আসে, বানের জলের সঙ্গে এসে সেই পলিমাটি কিন্তু সেই চাষের জমিটাকে উর্বর করে। হ্যাঁ, বানের জল এসে যেমন ভাসায়, তেমনি আবার পলিমাটি এসে ওই জমিটাকে উর্বর করে। তাই সবাই যে এসে খারাপ করবে তার কোনো মানে নেই। তাই শুভেন্দু যে এসেছেন, তিনি বিরোধী দলনেতা হয়েছে, তিনি যেভাবে লড়াই করছেন মাঠে ময়দানে, সেটা মানুষ আজকে তাকে মেনে নিয়েছে, তার নেতৃত্বকে মেনে নিয়েছে। সুতরাং সবাইকে তো এক ইয়েতে ফেলা যায় না, মাপকাঠিতে। কিন্তু বেশিরভাগ অনেকেই এসেছিলেন, যারা এসে কিন্তু আবার ফেরত চলে গেছে। আজকে আমরা মুকুল রায়কে চাণক্য বলেছিলাম, সেই মুকুল রায় এসে কিন্তু ওই 2021 সালে সব কিন্তু ওই অ্যাসেম্বলির সিট উলট পালট করে দিয়ে পার্টিটাকে ডুবিয়ে দিয়ে গেছেন। কারণ সেই সময় অমিত শাহ বা মোদীজি বলেছিলেন ইসবার 200 পার, সেটা আমরা করতে পারিনি। কিন্তু আমি সারা পশ্চিমবাংলা ঘুরে বেড়াই, আমি দেখেছিলাম অন্তত 200 না হলেও 170টা সিটে আমরা পৌঁছে যাব, কিন্তু আমরা পারিনি। আমরা 212টা সিটে এগিয়েছিলাম, 2019 সালের পার্লামেন্টে, সেখানে আমরা 18টা সিট জিতেছিলাম। আমরা কিন্তু সেই সংখ্যাটাও ধরে রাখতে পারিনি, আমরা 77-এ নেমে গেছিলাম। তাহলে এই যে নেমে গেছিলাম, তার মেন কারণ হলো এই যে যারা তৃণমূল থেকে এসেছিল এবং পুরনো যারা ছিল বা যারা পরিষ্কার ইমেজের লোক ছিল, তাদের টিকিট দেওয়া হয়নি। এমন সব লোকেদের টিকিট দেওয়া হয়েছিল, মানুষ ভেবেছিল এরাই তো এতদিন অত্যাচার করেছে, আবার এরাই বিজেপির হয়ে দাঁড়াচ্ছে, তাই তৃণমূল আর বিজেপিতে কোনো তফাৎ নেই বলে তারা তৃণমূলকেই ভোট দিয়েছে, বিজেপিকে ভোট দেয়নি। আচ্ছা, আপনাদের দলের এই জগন্নাথ চট্টোপাধ্যায়ের ব্যাপারে প্রথম মিডিয়ার মাধ্যমে শুনলেন, আপনি যেটা বললেন কিছুক্ষণ আগে, আপনার কি রিয়াকশন ছিল? কারণ যতই হোক দলের তো এখনো পর্যন্ত উনি কর্মী রয়েছেন, একটা বড় দায়িত্বে রয়েছেন, সেক্ষেত্রে দলের একজন নেতৃত্ব হয়ে দীর্ঘদিন ধরে বিজেপি করে আসছেন, আপনি কিভাবে নিয়েছিলেন কথাটা? দেখুন, প্রথমে তো আমি বিশ্বাস করতে চাইনি, কারণ এরকম ধরনের ঘটনা আমাদের দলে ঘটা উচিত নয়। কিন্তু এখন যখন মিডিয়াতে এতভাবে এসছে, প্রত্যেকটা কাগজে এসছে, আনন্দবাজারের মতো কাগজে এসছে, বর্তমানের মতো কাগজে এসছে, তখন এটার গুরুত্বটা বেড়ে গেছে।
কারণ মানুষ তো আর ভেতরে গিয়ে দেখবে না, তারা কিন্তু খবরের কাগজের খবর পড়েই তাদের মানসিক এক প্রস্তুতি নেয়। সুতরাং এই ধরনের যদি কোনো মানে খবর বেরিয়ে আসে সেটা কিন্তু দলের পক্ষে খুব ক্ষতিকারক। তাই আমি আশা করব নতুন যে আমাদের সভাপতি হয়েছে শ্রমিক ভট্টাচার্য, তিনি খুবই বুদ্ধিমান জ্ঞানবান ব্যক্তি। তিনি ইমিডিয়েটলি এই ব্যাপারটাকে নিয়ে জগন্নাথকে নির্দেশ দেবেন যে তুমি পরিষ্কার হয়ে একটা কোনো অ্যাকশন নেওয়া উচিত, যাতে জনগণের মনে বিজেপির প্রতি কোনো মানে বিশ্বাস না হারায়, বিজেপির ছবি যেন ঠিক থাকে। আপনি দলের কাছে কি বক্তব্য রাখতে চাইবেন? কারণ আপনি বললেন যে জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, দল কিছু পদক্ষেপ নিচ্ছে না এবং জগন্নাথ চট্টোপাধ্যায় কিছু বলছেন না। অপরদিকে দেখা যাচ্ছে যার বিরুদ্ধে এত অভিযোগ রয়েছে তিনি রীতিমতো সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন বিজেপি কার্যালয় থেকে। সেক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে? দেখুন, আমার পরামর্শটা একটু আগেই দিয়েছি যে জগন্নাথ চট্টোপাধ্যায়ের উচিত যেমন আদবানি সরে দাঁড়িয়েছিলেন, তেমনি জগন্নাথ চট্টোপাধ্যায়ের উচিত নিজেকে একটু সরিয়ে রেখে ওনার মানে এই যে তদন্ত হচ্ছে এইটাকে স্বাগত করা উচিত, যে হ্যাঁ তদন্ত হোক, আমি পরিষ্কার, সেটা প্রমাণিত হবে, তারপর আমি বুক ফুলিয়ে রাজনীতিতে থাকবো। এবার যাচ্ছি দিলীপ ঘোষের প্রসঙ্গে। আপনি নিজের রাজনৈতিক ক্যারিয়ারে বিভিন্ন রাজ্য সভাপতির খুব কাছ থেকে আপনি দেখেছেন, শ্রমিক ভট্টাচার্য নতুন রাজ্য সভাপতি হয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে দিলীপ ঘোষ তিনি দীঘায় জগন্নাথ মন্দিরে যাওয়া থেকে এবং যাওয়ার পরবর্তী সময় থেকে দলের বিরুদ্ধে বেশ কিছু বক্তব্য রাখছেন, দল বিরোধী বক্তব্য রাখছেন। দিল্লিতে গিয়েও দেখা গেল তার মুখে মমতার প্রশংসা। সেই বিষয়ে আপনি দলের কর্মী হিসেবে কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে দিলীপ ঘোষ যে জগন্নাথ মন্দিরে গেছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সেটা হিন্দু মন্দির, একটা মানে মন্দির কি এখন সেটা সৌধ, সেটা নিয়ে বিতর্ক আছে। কারণ জগন্নাথ ধাম আলাদা জিনিস, আর এই জগন্নাথের যেটা মমতা ব্যানার্জি তৈরি করেছেন হিন্দুদের চোখে তুলে দেবার জন্য, তো সেটা একটা অন্য ব্যাপার। তার প্রসাদ এরকম জগন্নাথ ধামের প্রসাদ বাড়ি বাড়ি বিলি হয় না, তো এটা পারিবারিক বিলি হচ্ছে। তো এটা একটা মানে ভোটের খেলা হিসেবে সেটা হবে। তো সেখানে দিলীপ ঘোষ গেছেন, মন্দিরে গেছেন, মানে তিনি মন্দির ভেবে গেছেন, সেখানে সেটা নিয়ে আমার অতটা বিরোধ নেই। কিন্তু একটা জিনিস মানতে হবে, সেদিন কিন্তু আমাদের বিরোধী দলনেতা ওই জায়গাতে আরেকটা বড় অনুষ্ঠান করছিলেন। তো সেইখানে উনি না গিয়ে উনি এটাই গেলেন, এটাতে একটা আমাদের দলের মধ্যে একটা বিভাজনের ছবি উঠে এসেছে। উনি বলেছেন ওনাকে আমন্ত্রণ জানানো, আমন্ত্রণ অনেকেই অনেক জায়গা থেকে আমন্ত্রণ আমরাও পাই, সব জায়গায় আমরা যেতে পারি না। তো সেটা উনি গেছেন, আমার তাকে ব্যক্তিগত পার্সোনালি কিছু বলার নেই। কিন্তু পার্টির যখন আরেকটা প্রোগ্রাম সেখানে ছিল, উনি যদি ওটাতেও যেতেন এটাতেও যেতেন তাহলে জিনিসটা ঠিক হতো। উনি কিন্তু একটাতেই গেছেন। এবং তারপরে যে কথাগুলো উনি বলেছেন সেটা হচ্ছে, দেখুন আজকে উনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কেস নেই, মানে ওনাকে কোনোদিন মানে কিছু বলা হচ্ছে না, সুতরাং ওনার সঙ্গে আমি বসেছি, তাতে কোনো দোষ নেই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে কাণ্ডারি, তার নির্দেশেই সবকিছু হচ্ছে। তো সুতরাং তার নিচে যে কটা মানে মানে কেলেঙ্কারি হচ্ছে তাতে যে উনি যুক্ত নয়, হ্যাঁ, এটা বলা তো ভয়ানক ব্যাপার। কারণ আমাদের উদ্দেশ্য কি? মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করা, তৃণমূলকে হাঁটানো। তো তৃণমূলের নেত্রীর যদি আমরা সুখ্যাতি করি তাহলে তো আমাদের কর্মীদের মনে বিভ্রান্তি হয়ে গেল। আচ্ছা, 21-এর মঞ্চে যদি এই দিলীপ ঘোষকে দেখতে পান, জোড়া ফুলের যে মঞ্চ, 21শে জুলাইয়ের মঞ্চ, সেখানে দেখতে পান, অবাক হবেন কি আপনি? একদম দেখা যাবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দিলীপ ঘোষ কোনোদিনই তৃণমূল ছেড়ে তৃণমূলে যাবে না। তাহলে এই ধরনের কথাবার্তা উনি কথাবার্তা বলে হয়তো নিজের মানে ইয়েটাকে ভাসিয়ে রাখতে চাই। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।